দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪ শিশু। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী রোববার থেকে শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকা দেওয়া হবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ে সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, আছে প্রাণহানির ঘটনাও। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সকাল থেকে ১০ জন রোগী ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। এই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৭৬ আর চিকিৎসা নিয়ে ফিরে গেছে ১২ জন। এছাড়া হাম সন্দেহে মৃত্যু হয়েছে একজনের। মহাখালী ডিএনসিসি হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে। ৪টি ওয়ার্ডে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৪৫১ জন। ২৪ ঘণ্টায় ভর্তি ৭৪ জন, এখনও চিকিৎসাধীন ২৫১ জন। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না পাওয়ার কারণেই বেশিরভাগ শিশু আক্রান্ত হচ্ছে হামে। টিকা নেওয়ার ৩-৪ সপ্তাহের মধ্যে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, সেক্ষেত্রে হাম আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়। আমি আসছি এখানে আজকে ৬ দিন হলো। এখন আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ হয়েছে। 10 দিন ধরে আমরা ভর্তি আছি। প্রথম ছিল ওর চিকেন পক্সের পরে আবার হাম থেকে নিউমোনিয়া থেকে আবার হচ্ছে ইনফেকশন হলো আর ফুসফুসে। গতকালকে বলছে যে দুইটা যেহেতু একসাথে একটু রিস্ক ব্যাপার, তারপরেও আপনি চিকিৎসা যেহেতু চলতেছে ইনশাল্লাহ ভালো হবে। আমরা শুধুমাত্র মিজেস রোগীর ভর্তি নিচ্ছি। দিনরাত ২৪ ঘন্টা খোলা আছে এবং সব ধরনের সিচুয়েশনের জন্য আমাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। তবে রোগীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরের সহকর্মীদের কাছ থেকে এই বিষয়ে আরেকটু তথ্য জেনে নিতে চাই। শুরুতেই রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন আহমেদ রেজা, যাব তার কাছে। রেজা, সোমবার থেকে টিকা দেবার কথা, প্রস্তুতি কেমন দেখছেন এবং সব মিলিয়ে সার্বিক চিত্র কেমন সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, আমি আসলে এই মুহূর্তে রয়েছি ডিএনসিসির যে কোভিড হাসপাতাল মহাখালীতে, সেখানে রয়েছে এবং সেখানেও যে রোগীদের চাপ, মূলত হামের ক্ষেত্রে হামের প্রাদুর্ভাব নিয়ে ভর্তি হওয়ার রোগীদের, সেটি আসলে ক্রমান্বয়ে বাড়ছে। আমরা একটু আপনি জানাচ্ছিলেন প্রায় ৩০০র মতো রোগী কিন্তু ইতিমধ্যে এই হাসপাতালে ভর্তি রয়েছে, যাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। এবং একটি সংখ্যা প্রকাশ করা হচ্ছে যে এই যে সংখ্যাটা বাড়ছে ক্রমান্বয়ে, সেটি সামাল দিতে আসলে সরকার কতটা প্রস্তুত। আপনি জানাচ্ছিলেন যে টিকা দেওয়ার যে প্রস্তুতি বা যে প্রক্রিয়া, সেটি আসলে শুরু করতে যাচ্ছে সরকার। বিশেষ করে আগামী রোববারের মধ্যে সেই কার্যক্রম, রোববার থেকে সেই কার্যক্রম মূলত শুরু করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে চিকিৎসকরা মূলত একটি কথা জানিয়েছেন যে মূলত টিকার অভাবেই বা টিকা না দেওয়ার কারণেই কিন্তু শিশুদের মধ্যে পুরো দেশব্যাপী যে হামের যে প্রকোপ বা প্রাদুর্ভাব ছড়িয়েছে, সেটি একটি কারণ। কেননা টিকা দেওয়ার পরবর্তীতে শিশুদের মধ্যে যেই প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা গড়ে তোলে, সেটি আসলে হয়নি। অর্থাৎ টিকা না দেওয়ার ফলে এই হামের প্রকোপ এবং প্রাদুর্ভাব ক্রমান্বয়ে দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে। সেটি সামাল দেওয়ার জন্য টিকার যে কার্যক্রম, সেটি অত্যন্ত জরুরি বলেও তারা মনে করছেন এবং যেটি সরকারের পক্ষ থেকে আগামী রবিবার দিন শুরু করতে যাচ্ছেন। এছাড়া মহাখালীর সংক্রামক ব্যাধি রোগ হাসপাতালেও আমরা ছিলাম, সেখানেও কিন্তু যে রোগীদের উপস্থিতি, সেটা আসলে লক্ষণীয় এবং কয়েকজন রোগী খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। একজন হামের প্রাদুর্ভাব সন্দেহে অবস্থায় একজন মারাও গিয়েছেন। সেখানকার যিনি পরিচালক রয়েছেন, তিনি আসলে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে কথার মাধ্যমে জানাচ্ছিলেন যে তার সেইখানে যে ব্যবস্থা রয়েছে, অর্থাৎ যে ধরনের জনবল দরকার, সেটি আসলে সংকট রয়েছে। যে ধরনের প্রচুর ব্যবস্থা দরকার এবং সরঞ্জামাদি দরকার, সেটি নিয়েও আসলে তিনি একটি সন্দেহ প্রকাশ করেছে। ফলে সেই যে জায়গাটি, অর্থাৎ মানুষের উপস্থিতি বাড়ার সাথে সাথে যে জনবল নিয়োগ দেয়া কিংবা অন্যান্য সরঞ্জামাদির ব্যবস্থা করা, সেটিও আসলে অপ্রতুল অবস্থা রয়েছে বিভিন্ন হাসপাতালে। সেটির দিকেও নজর দেওয়ার কথা বলেছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। শাওন। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। একটু রাজশাহীর খবরও জেনে নিতে চাই। সহকর্মী তারেক মাহমুদ সঙ্গে আছেন। তারেক, একই প্রশ্ন আপনার কাছে। রোববার থেকে তো হামের বিশেষ টিকা দেয়া হবে, যেখানে রয়েছেন স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। শাওন, আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাজশাহী জুড়ে স্বাস্থ্য বিভাগের হাম প্রতিরোধে কিন্তু বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে
নতুন করে আইসোলেশন ওয়ার্ড, সেই আইসোলেশন ওয়ার্ডে 40 বেডের আইসোলেশন ওয়ার্ডে কিন্তু কয়েকদিন থেকে যারা রোগী রয়েছেন তারা চিকিৎসা নিচ্ছেন। এবং 10 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ডে কিন্তু যে সার্বিক যে বিষয়টি চিকিৎসার সেটি কিন্তু চলছে। হাসপাতালের চিকিৎসক, নার্স সহ দায়িত্বরত যারা রয়েছেন তারা চিকিৎসা দিচ্ছেন। রাজশাহী বিভাগের মধ্যে পাবনা, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই 3 জেলার রোগী মূলত বেশি। এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে হামের যে টিকার যে কার্যক্রম সেটি সঠিকভাবে শুরু হবে প্রত্যেকটি জেলা এবং উপজেলা পর্যায়ে। এবং রাজশাহীতেও কিন্তু যে হামের যে উপসর্গে রোগী ভর্তির যে সংখ্যাটি আজকে হাসপাতালে ভর্তি আছেন 130 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় 12 জন কিন্তু নতুনভাবে ভর্তি হয়েছেন এবং একজন সাসপেক্টেড রোগী কিন্তু মারা গিয়েছেন। এবং হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে এখন পর্যন্ত 13 জন রোগী কিন্তু ছুটি নিয়েছেন। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড হামের ভর্তির সংখ্যা সেটা হচ্ছে 352 জন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে হামের প্রকোপের কারণে একটি আইসোলেশন ওয়ার্ড সহ যে অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বেডগুলো রয়েছে এবং ওয়ার্ডগুলো রয়েছে, সেখানে কিন্তু চিকিৎসা চলছে। এবং এই হামের প্রাদুর্ভাব যদি আরও বাড়ে তাহলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল তারা প্রস্তুত রয়েছে, কর্তৃপক্ষ তারা আরেকটি ওয়ার্ড দরকার হলে করবেন। এবং এখন পর্যন্ত টিকা দেওয়ার যে সার্বিক বিষয়টি সেটা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কিন্তু আমাকে জানিয়েছেন যে সার্বিক বিষয়ে কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যে। শাওন, অনেক ধন্যবাদ তারেক আপনাকে। রংপুর বিভাগে প্রাদুর্ভাব না হলেও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন সাধারণত 9 মাসের আগে হাম হতো না, এবার আগেই হামে আক্রান্ত হচ্ছে শিশুরা, যা উদ্বেগজনক। বৃহস্পতিবার পর্যন্ত রংপুর বিভাগে 74 জনের নমুনা পরীক্ষা করে 6 জনের হাম এবং 4 জনের রুবেলা শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রংপুর মেডিকেল সহ জেলা উপজেলা হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন কর্নার। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ড। এখানে 23 মার্চ ভর্তি হয় লালমনিরহাটের 8 মাস বয়সী জান্নাত, 25 মার্চ দিনাজপুরের 7 মাস বয়সী প্রজ্ঞা, 29 মার্চ ভর্তি হয় গাইবান্ধার 2 বছরের আরাফাত ও রংপুরের 9 মাস বয়সী সাইয়েম। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভর্তি হন আরও 9 জন, যাদের সবার বয়স 9 মাসের নিচে। তাদের মধ্যে 3 জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। সবারই ছিল জ্বর, শ্বাসকষ্ট আর শরীরে র্যাশ। এখানে আসার পরে বলতেছে হাম, কালকে একটু সমস্যা ছিল চিকিৎসার, কিন্তু আজকে ভালোই চিকিৎসা করতেছে। অ্যালার্জিকেরও দেখা দিলে যেরকম হয় সেরকম হওয়ার পর তারপর হচ্ছে আস্তে আস্তে ওটা বাড়তে থাকে। চোখে লাল হচ্ছিল, এরপর হলো মুখে ঘা হচ্ছিল, এই কারণে অসুস্থ। প্রথম দিন চোখের সাইড দিয়ে র্যাশ বাইর হয়েছে, পরে সম্পূর্ণ শরীরে র্যাশ ছড়াই পড়ছে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন বিভাগ। চিকিৎসায় গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। বয়স্ক রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ড, প্রস্তুত 10 আইসিইউ বেড। বাড়তি সতর্কতা হিসেবে এই উদ্যোগ দাবি কর্তৃপক্ষের। দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে, রংপুরও প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে, মিজেলস আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়েছে, সেখানে রোগী ভর্তি আছে। এটা এখনও এরকম ভয়ের কিছু নাই, এখনও আতঙ্কজনক হওয়ার কিছু নাই, কিন্তু রোগী যেহেতু বাড়া শুরু হয়েছে হয়তো ভবিষ্যতে বাড়বে এবং আমাদের ওইভাবে আমরা প্রস্তুত আছি। সাধারণত 9 মাসের আগে শিশুদের হাম হওয়ার প্রবণতা ছিল না, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন এবং উদ্বেগজনক বলে জানান হাম চিকিৎসা বিশেষ কমিটির ফোকাল পারসন। হাসপাতাল পরিচালক জানিয়েছেন, পরীক্ষা রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ভর্তি শিশুরা হামে আক্রান্ত কিনা। অতিমাত্রায় সংক্রামক ব্যাধি হওয়ার কারণে মিজেলস যদি ডায়াগনোসিস হয়ে থাকে বা চিকিৎসক যদি মনে করেন এটা হামের রোগী এবং এটা হাম হয়েছে, তাহলে সেই পেশেন্টকে অবশ্যই আইসোলেশনে রাখা উচিত। এই মুহূর্তে যেটা আছে সাসপেক্টেড কেস হিসেবে তারা আছে, তো হামের লক্ষণ দেখে মোটামুটি বোঝা যায় যে ব্যক্তির হামে আক্রান্ত কি না। তারপর কনফার্ম হওয়ার জন্য আমরা তাদেরকে ঢাকায় রিপোর্টের জন্য আমরা পাঠিয়েছি। বিভাগের 8 জেলায় সন্দেহভাজন 74 রোগীর পরীক্ষা শেষে 6 জনের হাম এবং 4 জনের রোবেলা শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সকল জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত করা হয়েছে হাম কর্নার। জেলা হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো প্রত্যেকটাতেই
মিজেলস আইসোলেশন কর্নার বা হাম আইসোলেশন কর্নার বা ইউনিট করা হয়েছে। সেখানে কিন্তু আমাদের চিকিৎসা দেওয়ার প্রস্তুতি আছে। তাছাড়াও আমাদের মনে করেন মাঠ পর্যায়ে যে আমাদের কর্মীরা রয়েছেন, মাঠ পর্যায়ে কর্মীরাও এটা প্রচার করছে, সেই সঙ্গে রিপোর্টিং ব্যাপারটা ওনারা জোরদার করছেন। পরিস্থিতি বিবেচনায় 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের রোববার থেকে হামের টিকা খাওয়ানোর আয়োজন সম্পন্ন করেছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। 7 দিনও যায়নি, স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ ডায়াগনস্টিক ও হাসপাতাল আবারও খুলেছে। চলছে পুরো কার্যক্রম। ঢাকা মেডিকেলের পাশে চানখারপুলের এই 4 বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতাল খোলার বিষয়টি জানেই না স্বাস্থ্য অধিদপ্তর। একে মারাত্মক অপরাধ বলছেন তারা। 25 মার্চ 2026 রাজধানীর চানখারপুলের 7টি প্রতিষ্ঠানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। নানা অনিয়ম পাওয়ায় বন্ধ করে দেয়া হয় 5টি হাসপাতালে কার্যক্রম বন্ধ করেছি। সপ্তাহখানেক পরে আবারও সেই প্রতিষ্ঠানগুলোতে যাওয়া যাক। হেলথ এইডে গিয়ে দেখা যায় পুরোপুরি চালু আছে ল্যাব। ঢাকা মেডিকেল থেকে আসা রোগীরা অপেক্ষা করছেন রিপোর্টের জন্য। চালু আছে অন্য সব সেবাও। অথচ 7 দিন আগেই এটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করা হয় লাখ টাকা জরিমানা। আমার রিপোর্টটা ইমার্জেন্সি দরকার ছিল, তাই এখানে এসে করাইছে। এখানে আসছি রিপোর্ট নিতে, রোগী নিচ্ছে, এটা ল্যাব। আপনাদের এই ল্যাব তো সরকার বন্ধ করে দিয়েছে, তারপরে আপনারা কিভাবে কার্যক্রম চালাচ্ছেন? এই ব্যাপার তো আমি জানি না, উপরে কর্তৃপক্ষ জানেন। জরিমানা হয়েছে, আমরা জরিমানা দিয়েছি, পে করছি এবং আমরা সংশোধন করে সে কার্যক্রম চালাইতেছি, যেহেতু বন্ধের কোনো পাইনি। অথেন্টিকের হাসপাতাল কার্যক্রম বন্ধের নির্দেশনা ছিল, সেটিও চলছে, বরং আগের চেয়ে রোগী ভর্তি আরও বেড়েছে। পাশের আরও 2টি প্রতিষ্ঠানেও একই চিত্র। ঢাকা ডায়াগনস্টিকে গিয়েও পাওয়া গেল রোগী। প্রতিদিন 30টির মতো পরীক্ষা করছেন তারা। পিওর ডায়াগনস্টিক সেন্টারও খোলা। বিভিন্ন পরীক্ষা করাতে এসেছেন রোগীরা। ল্যাবে পাওয়া গেল চিকিৎসকের সিল দেয়া জরুরি রিপোর্ট। সে চিকিৎসককে ফোন করলে ভিন্ন কথা বলেন তিনি। আপনি এখানে নাই, বাট আপনার নামে রিপোর্ট প্রস্তুত হয়েছে, বিষয়টা কেমন হলো? বিষয়টা খুব খারাপ হলো, ওটা অন্যায় করেছে, ওটা পারমিশন দেয় এটা দিয়ে। পেশেন্ট যখন আর্জেন্টলি রিপোর্ট চায়, ম্যামের অনুপস্থিতিতে আমরা তখন এই জন্য আর্জেন্ট সিলটা ব্যবহার করছি। এই 4 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা পাননি তারা। ওই দিন যে ম্যাজিস্ট্রেট আসছিলেন উনি বলে গেছে যে আমরা কোনো হসপিটাল বন্ধ করিনি, কিন্তু আমরা চাচ্ছি যে এটা প্রপার ওয়েতে চলুক। এই ল্যাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় বন্ধ, আপনারা কার্যক্রম চালাচ্ছেন কিভাবে? না, আমরা তো এটা জানিও না। নানা অনিয়মে বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান কিভাবে কার্যক্রম চালাচ্ছে তা জানা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। 2 দিন পরে এটা খুলে গেল, তো 2 দিনের মধ্যে আমরা ওখানে যেগুলো জিনিসগুলো পাইছি সেগুলো তো তাদের ঠিক করার কথা না। এটাও তো সিরিয়াস একটা অফেন্স যে সে খুলে ফেললো আমাদের পারমিশন ছাড়া, আমরা বন্ধ করে দিয়ে আসলাম, তাহলে সে এত এই ক্ষমতার উৎস কোথায়? স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের পর নির্দেশনা অনুযায়ী কিছু প্রতিষ্ঠান বন্ধও পাওয়া গেছে। এ যেন চোর পুলিশ খেলা। অনিয়ম পেয়ে একটি প্রতিষ্ঠান বন্ধ করে স্বাস্থ্য অধিদপ্তর, 2 দিন পরে সেটি আবারও চালু, আর এরপর শুরু হয় আবারও অনিয়ম। এই অবস্থা চলছে বহু বছর ধরে। তাহলে এর সমাধান কোথায়? হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সরকারের নানা পদক্ষেপের পরও দেশজুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। ছুটির দিনেও পাম্পগুলোর সামনে ব্যক্তিগত গাড়ি ও মোটর বাইক চালকদের লম্বা লাইন। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, কোথাও পাম্প বন্ধ তো কোথাও সীমিত পরিমাণে বিক্রি হচ্ছে জ্বালানি। চৈত্রের গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যানবাহন চালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। সরবরাহে অস্বাভাবিকতা আর ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে তৈরি হয়েছে অঘোষিত এই সংকট। চালকদের অভিযোগ, যথাযথ তদারকির অভাবেই খোলা বাজারে এখনো বিক্রি হচ্ছে তেল। আমি আসছি রাত্রে 12টা বাজে, রেবন গেট থেকে সিরিয়াল এসেছিলাম। আমি একদম পাম্পের ভিতরে ঢুকছি, আমার সামনে 3টা গাড়ি ছিল, তখনই পাম্পের তেল শেষ হয়ে গেছে। তো সারা রাত এখানে ছিলাম, রাত্রে খাওয়া দাওয়া হয় নাই। তেলের জন্য মনে করেন সকাল 4টার সময় থেকে এই যে আমরা এখন পর্যন্ত আছি, আমরা গাড়ি রেখে কোথাও যাইতে পারি না। এই তেলের ভোগান্তির কারণে আমরা পরিবারের সঙ্গে সময় দিতে পারতাছি না, আমরা ঠিকমতো একটু ঘুমাইতে পারতাছি না। আমি সকাল 6টায় আইছি, আজকে আমার অফ ডে, কিন্তু এই যে আইসা এখনো তেল দিতেছে না, তেল দেওয়া বন্ধ, শুনতেছি বিকালে দিবে।
জ্বালানির তেল নিতে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে আজও গ্রাহকদের অধীর অপেক্ষা। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের মোট পেট্রোলের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ মিলছে। অকটেন পাওয়া যাচ্ছে আরও কম। সংকট রয়েছে ডিজেলেরও। ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে দীর্ঘ সিরিয়াল। বিশেষ করে বাইকারদের ভিড় বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। তেল সংকটে বিভিন্ন জেলায় অনেক পাম্প সাময়িক বন্ধ রাখা হচ্ছে। মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। এখানে লাইনে সিরিয়ালে আছি, এখন দেখছি পাম্প নষ্ট, তেল পাচ্ছি না। তারপরে তেল সিরিয়াল যে পরিমাণ আছে, তেল পাবো কি না পাবো এর গ্যারান্টি নাই। খুলনার বাইরে থেকে 13 কথা আপনার উপজেলা কেন্দ্রিক যেগুলো, ওগুলো তো তেল পৌঁছাচ্ছে না ঠিক মতো, যার কারণে সবাই এখানে এসে লাইন দিচ্ছে। 8টা থেকে লাইনে দাঁড়ানো, এখনো নিতে পারি নাই, নিতে পারবো কিনা এটাও বুঝতেছি না। ফজর নামাজ পড়ে লাইন ধরছি, এই পর্যন্ত এখনো তেল নিতে পারি নাই। এটা অনেক ভোগান্তি। দর্শক, জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি একটু জেনে নিতে চাই আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই সিলেটের খবর জানবো, নাবিল হোসেন আছেন। নাবিল, তেল সরবরাহ বিতরণ পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। শাওন, দেখুন, জ্বালানি তেলের যে এই যে সংকট, সেই সংকটের প্রথম থেকে আমরা সিলেটে যেতে দেখেছি যে অন্যান্য জেলা বা ঢাকায় আমরা যেরকম যানবাহনের মোটরসাইকেলের দীর্ঘ সারি আমরা দেখেছি, সিলেটে তেমনটি দেখা যায়নি। এখনও আসলে পরিস্থিতি ঠিক একই। আমরা এই মুহূর্তে আছি সিলেটের খুবই পরিচিত একটি পাম্প। সেখানে আমরা যেটি দেখছি যে যারা মোটরসাইকেল গ্রাহকরা আছেন তারা আসছেন এবং তাদেরকে আসলে খুব একটা লাইনে দাঁড়াতে হচ্ছে না। তাদের মতো করে যে পেট্রোল বা অকটেন সেটি নিয়ে যাচ্ছেন। তবে আমরা যেই পাম্পে আছি, উত্তরা পেট্রোলিয়াম পাম্প, সেখানে এই মুহূর্তে অকটেনের মজুদ নেই, ফলে অকটেন এখান থেকে দেওয়া হচ্ছে না, পেট্রোলই সরবরাহ করা হচ্ছে। যারা এখানে মালিকপক্ষ আছেন তারা বলছেন যে তারা যে অকটেন যে সরবরাহ সেটি আসলে কম থাকার কারণে তাদের বেশিরভাগ সময় আসলে পেট্রোলের উপর নির্ভর করে এবং বাইকাররা অকটেন না পেয়ে পেট্রোলে নিয়ে যাচ্ছেন। মালিকপক্ষ যারা আছেন তারা আমাকে বলেছেন যে বিপিসির যে সরবরাহর যে নীতি সেটিকে তারা ত্রুটিপূর্ণ হিসাবে মনে করছেন, যার কারণে তারা বলছেন যে তাদের দাবি যে তেলের মজুদ থাকার পরেও পাম্পগুলোতে সরবরাহ নীতি ঠিক না থাকার কারণে এরকম সংকট লেগে আছে। এর বাইরে আমরা যেটি দেখেছি যে প্রতিটি পাম্পেই 2 থেকে 3 জন পুলিশ সদস্যরা রয়েছেন যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। পাশাপাশি হেলমেট বা অন্যান্য যে বিষয়গুলো যেগুলো আসলে থাকতেই হয় তেল নিতে হলে, সেই রকম তদারকিও আসলে রয়েছে, যদিও সেটি খুব কড়াকড়ি নয়। এর আগে গতকাল আমরা নিশ্চয়ই জেনে থাকবেন যে সিলেটে প্রায় 14 ঘন্টা সকল পাম্প বন্ধ ছিল। পাম্প মালিকরা যারা তারা বলেছিলেন, তাদের দাবি ছিল যে প্রশাসনিক যে হয়রানি, অর্থাৎ ট্যাগ অফিসার নিয়োগ সহ নানা ধরনের হয়রানির কারণে তারা ধর্মঘটে ডাক দিয়েছিলেন। ফলে গতকাল এক ধরনের একটা সংকট বা একটা বিড়ম্বনার পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আজ ছুটির দিন থাকায় স্বাভাবিকভাবে যানবাহনের চাপ কম এবং সিলেটে যেহেতু ওই রকম জ্বালানি সংকট নেই, ফলে পাম্পগুলিতে তেমন কোনো দীর্ঘ লাইন আমাদের চোখে পড়েনি। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। একটু পঞ্চগড়ের খবর আমরা জেনে নিতে চাই। রনি মিয়াজি যুক্ত হয়েছেন। রনি, ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ আপনি কেমন দেখছেন? সব ধরনের তেলেরই সংকট রয়েছে কিনা জানাবেন, কি পরিস্থিতি এখন? যে শাওন, গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু পঞ্চগড়ের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে এখানে কিন্তু চিত্র একেবারেই ভিন্ন। আপনি দেখতে পাচ্ছেন এই ফিলিং স্টেশন কিন্তু একেবারেই ধরতে গেলে ফাঁকা, কারণ ফুয়েল কার্ড ব্যতীত এখানে কোনো জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। ফলে এখানে যারা ফুয়েল কার্ডধারী রয়েছেন তারা মূলত এখানে এসে তারা তেল সংগ্রহ করছে। মূলত এখানে সর্বোচ্চ 300 টাকার করে কিন্তু তেল সংগ্রহ করা হচ্ছে। ফলে এখানে যারা বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন তারা কিন্তু এখানে তাদের তেল সংগ্রহ করছেন। তবে এখানে বেশিরভাগ মানুষ কিন্তু কৃষক রয়েছে এবং যারা কৃষক শ্রেণী তারা কিন্তু অনেক বিপাকে পড়েছেন, কারণ বর্তমানে গম কাটার মৌসুম চলছে, পাশাপাশি চা উত্তোলনের মৌসুম চলছে। এখানে যারা শ্রমিক রয়েছে তাদের যে মেশিন, এই মেশিনেই কিন্তু ফুয়েল কার্ডের আওতা নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে প্রতিদিন 1000 টাকার করে তেল দেওয়া হচ্ছে। ফলে তারা বলছেন যদি এটি বাড়ানো যায় সেক্ষেত্রে তারা অনেকটা উপকৃত হবে। তবে আমরা প্রশাসনের নজরদারি কিন্তু দেখছি গত 3 দিন থেকে। আমরা গত 2 দিনের তথ্য যদি আপনাকে বলেই রাখি, পঞ্চগড়ের যে তেঁতুলিয়া উপজেলা এবং আটোয়ারি উপজেলা রয়েছে, এই দুটি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত 2 জন
জনকে কিন্তু 10 দিনের কারাদণ্ড দেওয়া হয় যে শুধু অবৈধ মজুদ তেল রাখার কারণে। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু ট্যাগ অফিসারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সুশৃঙ্খল পরিবেশের যে বিষয়টি সেটি কিন্তু ধীরে ধীরে আসতেছে। ফলে এখানকার যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু দাবি জানাচ্ছে তাদের যে রেশনিং পদ্ধতিতে যে তেল সরবরাহ করা হচ্ছে সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। তারা বলছেন এটি যদি বাড়ানো যায় সেক্ষেত্রে তারা অনেকটা উপকৃত হবে। এবং এখানে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন প্রশাসনের দিক থেকে যদি তাদের সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটা উপকৃত হবে। এবং বিশেষ করে এখানে দেখছি যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে ট্যাগ অফিসার এবং প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। তবে যতই দিন যাচ্ছে ততই যে এখানে যে সাধারণ মানুষের ভিড় সেটি কম পাচ্ছে। অনেক ধন্যবাদ রনি আপনাকে। জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বৃহস্পতিবার অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় 37,000 লিটার ডিজেল জব্দ করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। চট্টগ্রাম বন্দরের সদরঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। বন্দর কর্তৃপক্ষ জানায় কোরবান আলী শাহ নামের একটি লাইটার জাহাজ থেকে জ্বালানির এই মজুদ জব্দ করা হয়। মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মজুদ করা প্রায় 4,500 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। গতরাত 2:30টার দিকে সাহেবনগর বাজার থেকে এসব তেল জব্দ করা হয়। পুলিশ জানায় লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে যাওয়ার কথা ছিল। মধ্যরাতে সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় থানা হেফাজতে নেওয়া হয় লরিটি। চট্টগ্রাম বন্দরে আমদানি করা জ্বালানি তেল নিয়ে ভিড়েছে একটি জাহাজ। সহকর্মী শহীদুল সুমন সেখানে আছেন, আমরা একটু সেখানে যেতে চাই। সুমন, জাহাজটিতে কি পরিমাণ তেল রয়েছে খালাসের বিষয়ে জানতে চাই বিস্তারিত। শাওন, 27,300 মেট্রিক টন জ্বালানি রয়েছে। মূলত ডিজেল এই জাহাজটিতে করে ডিজেল এসেছে এবং সিঙ্গাপুর থেকে সেটি আসলে গতকাল রাতেই চট্টগ্রাম বন্দরে যে জলসীমা সেই জলসীমায় এসে পৌঁছায় এবং আজ দুপুর 12টা নাগাদ সেটি চট্টগ্রাম বন্দরে যে ডলফিন ওয়েল যেটি রয়েছে 6 সেখানে এসে পৌঁছায় এবং দুপুর 2টোই বিপিসির যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা সেই জাহাজটি পরিদর্শন করার কথা রয়েছে এবং সেই পরিদর্শনের পরে আসলে আমরা জানতে পারবো কবে নাগাদ এই খালাস কার্যক্রম শুরু হয়। এবং আপনি দেখছেন যে জাহাজটি এখানে এসে পৌঁছেছে এবং সেটি খালাস যে কার্যক্রম সেটিতে আসলে খালাস কার্যক্রম করবে মেঘনা ওয়েল, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যেই প্রতিষ্ঠান রয়েছে মেঘনা সেই তারাই আসলে মূলত এটি খালাস করবে। এবং এখানে প্রায় 27,000 যে ডিজেল রয়েছে সেটি আসলে এই যে জ্বালানি সংকট সেই সংকটের মধ্যে কিন্তু এই যে 27,000 মেট্রিক টন যে ডিজেল নিয়ে এখানে এই জাহাজটি এসেছে সেটিতে কিন্তু আসলে কিছুটা স্বস্তি পেয়েছে যারা চালক এবং যারা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তার বাইরেও আসলে জানেন ডিজেলের ব্যাপক ব্যবহার রয়েছে। আমরা যেটি জেনেছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদের যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু রাতের মধ্যে আরও একটি জাহাজ প্রায় 34,000 মেট্রিক টন ডিজেল নিয়ে সেটিও কিন্তু আজকে রাতের মধ্যে চট্টগ্রাম বন্দরের যে জলসীমা সেটিতে এসে পৌঁছাবে এবং সেই জাহাজটি মালয়েশিয়া থেকে আসলে রওনা হয়েছেন এবং সেটি খুব কাছাকাছি জায়গায় রয়েছে, বাংলাদেশ জলসীমায় কিন্তু সেটি রয়েছে এবং রাত নাগাদ সেটি চট্টগ্রাম বন্দরে যে জলসীমা সেটিতে এসে পৌঁছাবে। সব মিলিয়ে যে দুটি জাহাজ সেখানে কিন্তু আসলে বিপুল পরিমাণ জ্বালানি থাকায় কিছুটা আসলে স্বস্তি আমরা দেখছি সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে এবং যারা বিপিসির কর্মকর্তারা রয়েছেন তারাও আসলে বলছেন যে দ্রুত সময়ের মধ্যে সেটি খালাস করে সেটি আসলে ডিপোগুলো থেকে সারা দেশে আসলে সেটি বিপণন করা হবে। এবং একই সাথে আমরা বন্দর কর্তৃপক্ষ যেটি জানিয়েছে সকালের মধ্যেই কিন্তু আসলে দুটি জাহাজ এলপিজি এবং এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে এবং সেটি ইতিমধ্যেই যে খালাস কার্যক্রম সেটিও শুরু করেছে। তো একের পর এক আমরা দেখছি যে জ্বালানিবাহী তেল কিন্তু আসলে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাচ্ছে এবং চট্টগ্রাম বন্দরে এখন পর্যন্ত প্রায় 30টির বেশি জাহাজ জ্বালানি নিয়ে এসেছে এবং তার বেশিরভাগই কিন্তু এলএনজি এবং এলপিজি নিয়ে এসেছে। সুমন, ধন্যবাদ আপনাকে। বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে বাংলাদেশের বিরূপ প্রভাব মোকাবেলায় অফিস সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে 1 ঘন্টা। পরিবর্তন এসেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মার্কেট পরিচালনার সময়ে। স্কুলগুলোর বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকের পর এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার রাত 9টার দিকে সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভা। প্রায় 3 ঘন্টার বৈঠকে আলোচনা হয় বিভিন্ন ইস্যু। সবচেয়ে বেশি সিদ্ধান্ত নেওয়া হয় জ্বালানি সাশ্রয়ে।
পিচ্ছতা সাধন ও সংকট মোকাবেলায় সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে 1 ঘন্টা। সব মার্কেট বন্ধ হবে সন্ধ্যা 6টায়। ব্যাংকে লেনদেন চলবে 3টা পর্যন্ত। এসব বিষয়ে কঠোর মনিটরের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। সরকারি বেসরকারি সকল অফিস 9টা থেকে 4টা চলবে, আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টা থেকে 3টা পর্যন্ত। 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি ঠিক করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলা হয়েছে মন্ত্রণালয়কে। রবিবার জানানো হবে নির্দেশনা। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। সরকারি খরচে প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে বৈঠকে। যে কোনো উৎসব বা অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি বিদ্যুৎ গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের সেটা আরো 30% কমানো হচ্ছে। ইকোনমি তো অনেক জটিল, সেগুলোর ভিতরে আর কি কি জিনিস করা যায় সেগুলোর জন্য সরকারের প্রচেষ্টা আরো অব্যাহত থাকবে, সে ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে দেশের প্রায় 80% জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। এই নির্ভরতা কমাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ক্রেতার সমাগম বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা বেড়েছে। আর বাড়তি চাহিদার কারণে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। 100-এর উপর বিক্রি হচ্ছে করলা, ঝিঙা, চিচিঙ্গা। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে সোনালী আর দেশি মুরগির দরও চড়া, তবে কিছুটা নাগালে ব্রয়লারের দাম। ঈদের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছিল সবজির বাজার, তবে তা আর সপ্তাহখানেকের বেশি টিকল না। কেননা আবারও চড়তে শুরু করেছে দাম। প্রায় সব রকম সবজিতেই কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। কদিন আগেও বেগুন, শিম, পটল মিলছিল 60 টাকাতেই, এখন তার দাম হাঁকা হচ্ছে 80 টাকা। ঢেঁড়স আর বরবটি ছুঁয়েছে সেঞ্চুরির ঘর। করলা, ঝিঙা আর চিচিঙ্গা 120। বিক্রেতারা বলছেন ঈদের ছুটি শেষে ক্রেতা সমাগম বেড়েছে রাজধানীতে, তারই প্রভাব পড়েছে বাজার দরে। কাকল 200 টাকা কেজি, এগুলা নতুন আসতেছে এই জন্য দাম বেশি। যেমন ঝিঙ্গা 100 থেকে 120 টাকা কেজি দাম বেশি। আর পটল এগুলো নতুন গভর্নমেন্ট সিজনে এগুলো দাম কম, 80 টাকা, ভেন্ডি 80 টাকা। ক্রেতা কম ছিল তার জন্য ওরা কমই বিক্রি করছে, তার জন্য আমরাও কমে বিক্রি করছি। 60 টাকা 50 টাকা এরকম বিক্রি করছি। যখন আবার গ্রাম থেকে মানুষ ঢাকা শহরে লোকজন সব আসতেছে তখন আবার এদিকে মালের দামও বাড়তেছে। এদিকে সরবরাহ সংকটে এক লাফে অনেকটা বেড়েছে সোনালী আর দেশি মুরগির দাম। সোনালী কিনতে গুনতে হচ্ছে 440 টাকা পর্যন্ত। দেশি মুরগির দাম চাওয়া হচ্ছে 750 থেকে 800 টাকা। তবে ব্রয়লারের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকাতেই। যে প্রোটিন দরকার এটা গরু, খাসি, মুরগি এই তিনটার মধ্যে থেকে আসে। তিনটাই অনেক দাম। গরিব মানুষ কিনে খেতে সপ্তাহে তো আমার মনে হয় কিনে খেতে পারে না। মুরগিওয়ালারা বলছে যে যাদের টাকার কোনো মায়া নাই তারাই শুধু মুরগি কিনবে। বিক্রেতারা বলছেন জ্বালানি সংকটে মুরগির সরবরাহ কমেছে। অন্যদিকে ফিডের খরচ আর ব্যবসায় লোকসানে অনেক খামারি মুখ ফিরিয়ে নিয়েছেন, তারই প্রভাব পড়েছে উৎপাদনে। ফার্মে মুরগি উড়াইছে না, ওই যে আগে যে ফার্মওয়ালারা লস দিচ্ছে ওই ভয়ে আর চালানে উড়াই নাই, এই জন্যই মুরগি খাইছে। আবার যখন মুরগিটা উড়ানি শুরু করবো আবার এটা আস্তে আস্তে কমে আইব। আগে শুক্রবারে বিল লেগে থাকতো, এখন আর ওইরকম সেল নাই। কারণ আমার ব্রয়লার আজকে 80-85 টাকা বিক্রি করতেছি, প্লেয়ার আমরা 330-40 এরকম বিক্রি করতেছি। ক্রেতারা বলছেন উচ্চ মূল্যস্ফীতির সময় বাজার দর বৃদ্ধি মানেই সীমিত আয়ের মানুষের উপর বাড়তি চাপ। জ্বালানি সংকটের সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। চৈত্র মাসে নদী জলাশয়ে পানি কমার ধাক্কা মাছের বাজারে। রাজধানীতে চাহিদার তুলনায় যোগান কম, ফলে সব মাছের দর বেড়েছে কেজিতে প্রায় 50 টাকা। চাপ বেড়েছে চাষের জাতে। ব্যবসায়ীরা জানালেন ঈদে যারা কেনাকাটা করেননি এখন মাসের শুরুতে তারা মাছ বেশি কিনছেন, তাই বাজার চড়া। যদিও উপকূলের বাস্তবতা ভিন্ন, আরও জানাচ্ছেন সহকর্মীরা।
বহুদিন পর রাজধানীর কারওয়ান বাজারের যে মাছের দোকানগুলো সেগুলো বেশ সরগরম, যেহেতু মাসের শুরু প্রচুর মানুষ বেচাকেনা করছেন, কিন্তু এখানে বেচাকেনা যতটা না হচ্ছে তার থেকে ক্রেতার সাথে বিক্রেতার বিতর্ক হচ্ছে। কারণ কি? কারণ দাম বেড়ে গিয়েছে। সব ধরনের মাছের দাম কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত বেশি চাইছেন ব্যবসায়ীরা। তবে একটি বড় পার্থক্য হচ্ছে ছোট মাছের তুলনায় বড় মাছের দাম স্বভাবতই একটু বেশি বেড়েছে। এবং আরেকটি বিষয় যেটি আমরা দেখেছি যে চাষের মাছের উপর এক ধরনের বাড়তি চাপ পড়ছে। পানি কমে গেছে, মাছের ডিম হয়ে যেতেছে, আপনার এখন বড় মাছটা কম, এই জন্য আপনার বড় মাছের দাম 100 থেকে 50 টাকা কেজি দিতে পারেন। পাঙ্গাস মাছ আগে 60 টাকা 150 খাইতে পারতাম, এখন 200 টাকা 190 টাকা। তেলাপি মাছের সাধারণ মাছ 130-20 টাকা 150 টাকা 60 টাকা। এই মুহূর্তে বাজারে আমরা দেখতে পাচ্ছি ইলিশের দামে এক ধরনের আবিশ্বাস রয়েছে। দাম এই মুহূর্তে যেহেতু সব মাছেরই বাড়ছে, ইলিশের উপরেও কিন্তু বাড়তি চাপ পড়ছে এবং 2800 থেকে 3000 টাকা কেজি কিন্তু বড় মাছগুলোর ক্ষেত্রে চাওয়া হচ্ছে। এই মাছের বাজার স্বাভাবিক হতে আরও অন্তত 2 মাস সময় লাগবে, অর্থাৎ বৃষ্টির প্রবণতা বাড়তে হবে। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবারে আমরা হাওড় অঞ্চলের খবর জানতে চলে আছি নেত্রকোনায় সহকর্মী কামাল হুসাইনের কাছে। আমি আছি নেত্রকোনা শহরের জয়ের বাজারে। যে জয়ের বাজারে মাছের যে আড়ত, সেই আড়তগুলোতে আমি দেখছি যে আসলে হাওড় অঞ্চলে আমাদের যে মাছগুলো ধরা হয় সেগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। বিক্রেতারা জানিয়েছেন যে এই মাছগুলো অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বেশি দামে তারা কিনছেন এবং বেশি দামে বিক্রি করছেন। মাছ কম থাকলে বাজারটা একটু খারাপ হয়, আর নাহলে তো ডেমি দেয়। সবসময় তো আর বেশি দেয় না, সিজনালি মাছের দামটা আপ ডাউন করে। মাছগুলো ক্রেতারা কিনছেন, অনেকটা দাম তারা বেশি দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অনেক দাম, এদিকে 1400 টাকা না, মাছের দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেছে, এতে গ্রাহক খুব কষ্টে আছে। এখন আমরা চলে যাবো ভোলায়, সেখানে আছেন আমাদের প্রতিনিধি জুয়েল শাহ। আপনাকে ধন্যবাদ। ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন ভোলার কয়েক লাখ মানুষ, আর এটির প্রভাব পড়েছে ভোলার মাছ বাজারে। বিক্রেতা রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন মাছের সরবরাহ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, তবে ক্রেতা সংকটের কারণে মাছের দাম কেজি প্রতি 2 থেকে 500 টাকা কমেছে বলে তারা কিন্তু দাবি জানিয়েছেন। এটা ধরেন 400 টাকা বেশি, 300, এটা 500 টাকা বেশি, 400। বাজার ড্যাম কাস্টমার কম। এখন মোটামুটি একটু মাছ ভালো পড়ে, ওই হিসাবে যেগুলো 650 গ্রাম 700 গ্রাম আছে এগুলো 1600 টাকা 1700 টাকা কেজি বিক্রি করি। যারা ক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমলেও এখনও তাদের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে মাছের দাম। ভোলায় যে মাছের সরবরাহ সেখানের তুলনায় মাছের দামটা একটু বেশি। এই মাছের দাম আমাদের কেনার কথা যেই দাম, এই দাম আমরা পাচ্ছি না। এই ছিল আমার কাছে মাছ বাজারের সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কাঁচা ধান, ফসল বাঁচাতে দিশেহারা কৃষক নেতারা বলছেন শত কোটি টাকা ব্যয়ে হাওরে নির্মিত ফসল রক্ষা বাঁধই এখন ভোগান্তির কারণ। অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধের কারণে হাওর থেকে নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। জেলার বিভিন্ন উপজেলার অন্তত 10 থেকে 15টি হাওরে জলাবদ্ধতায় ডুবে গেছে হাজারো কৃষকের ফসল। সবশেষ তথ্য অনুযায়ী 1800 হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কৃষকদের দাবি এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন 2017 সালে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের শতভাগ ফসল ডুবির পর থেকে প্রতি বছরই নির্মিত হয় ফসল রক্ষা বাঁধ। বৃষ্টি ও বন্যায় সেসব বাঁধের মাটি গিয়ে জমা হয় হাওর এবং নদীতে। এতে ধীরে ধীরে কমেছে হাওর ও নদীর পানি সংরক্ষণ ক্ষমতা। এগুলো এখনো টিপ দিলে আপনার দুধের মতো কিছু বাইরে, কিন্তু চাউলের মতো কিছু এখনো আসে নাই। তো এগুলা পানি নিচে গেলে হয়তো আপনার আর ক্ষতি হবে। এটা একটা সুইচ গেট না দিলে আর সম্ভব না, কারণ যে পানি আওয়ার ওই পানি কমতেছে না, বৃষ্টি হলে খালি বাড়ে ওই ওখানে তো ওখানে যত কিছু করে আল্লাহ না লাইতে লাগবার মতো না। দিনাজপুরের নবাবগঞ্জে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস সহ 3 জনকে আটক করা হয়েছে। উপজেলার গাজীপুর সুপারি বাগানে এই ঘটনা ঘটে। ইউএনও জিল্লুর রহমান জানান, সকালে খবর মেলে গাজীপুর সুপারি বাগানে কয়েকজন ব্যক্তি মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করেছে। পরে সেখানে অভিযান চালিয়ে 6টি ঘোড়ার প্রায় 12 মণ মাংস জব্দ করা হয়। আটক করা হয় 3 জনকে। তাদের প্রত্যেককে 1 বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। চক্রটি ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করত। জব্দকৃত মাংস নষ্ট করে ফেলা হয়েছে। গ্রামবাসী এদেরকে ঘিরাও করে রাখিয়ে দিচ্ছে এবং এই ব্যবসায় এরা আজ বহুদিন থেকে এখানে চালাচ্ছে। একজন হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ, ওর বাড়ি হচ্ছে নেত্রকোনা, মোহাম্মদ রুবেল ওর বাড়ি হচ্ছে রংপুর সদর, এবং একজন হচ্ছে রবিউল ইসলাম এর বাড়ি হচ্ছে নীলফামারীতে। আমরা তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে এখানে যে ঘোড়ার যে মাংসটা হয়, এই মাংসটা হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় বিভিন্ন জায়গায় হচ্ছে তারা সাপ্লাই দেয়। ডিজিটাল যুগে চিঠি আর ডাক টিকেটের ব্যবহার কমেছে।
তবে শখের সংগ্রহে এখনও টিকে আছে ছোট্ট এই কাগজের ইতিহাস। সারা বিশ্বের ডাকটিকিট সংগ্রহ করে ব্যতিক্রমী এক সংগ্রহশালা গড়ে তুলেছেন এটিএম আনোয়ারুল কাদির। মাত্র 7 বছর বয়সে স্কুলে পুরস্কার হিসেবে পাওয়া একটি ডাকটিকিট দিয়ে শুরু তার সংগ্রহ। 1971 সালে যুদ্ধের সময় বাড়ি লুট হলে হারিয়ে যায় শৈশবের সেই সংগ্রহ। এরপর আবার নতুন করে শুরু। ধীরে ধীরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ডাকটিকিট জায়গা করে নেয় এটিএম আনোয়ারুল কাদিরের অ্যালবামে। 67 থেকেই শুরু বলা যায়। মাঝখান দিয়ে একটু গ্যাপ পড়ে গেছিল 71-এ, বা আমার সব কালেকশন কিন্তু নাই, ছোটবেলার সংগ্রহটা নাই, আমাদের বাসা পুরো সব লুট হয়ে গেছিল আর কি। 79-এর দিকে ঢাকায় এসে, আমি ঢাকায় আসলাম, তখন থেকে জানলাম যে ডাক পোস্ট অফিসে আলাদা একটা ব্যুরো আছে, ফিলাটেলিক ব্যুরো, যেখানে স্ট্যাম্প কিনতে পাওয়া যায়, স্মারক ডাক টিকিট। ওইখান থেকে আবার শুরু করলাম। গোলাপ ফুল, তাজমহল, ঐতিহাসিক স্থাপনা, লাভ বা হার্ট থিম, এমনকি ক্রিকেট বিশ্বকাপ নিয়েও রয়েছে আলাদা সংগ্রহ। স্ট্যাম্প কালেকশনকে ফিলাটেলি বলা হয়। ফিলাটেলি থেমে নেই, আছে, এবং আমরা এটা ধরে রাখছি। এখন নেক্সট জেনারেশন কি হবে জানি না। স্কুল প্রোগ্রামে কিন্তু আগ্রহী পাওয়া যায়, আগ্রহী পাই না আমরা। ওই স্কুলের যে হেড, তারা মনে করে ডাক টিকিট নিয়ে আবার কী হবে। শখটাকে ছড়ায় দিতে গেলে আমাদের স্কুল কলেজগুলোর ভূমিকাও থাকতে হবে। ডাক টিকিট কি, কেন করবে, আর হলো কীভাবে উপস্থাপন করবে, এই জিনিসগুলোই আমরা ধারণা দিতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে 42 দেশে প্রকাশিত ডাকটিকিটও আছে তার কাছে। বাংলাদেশের প্রকাশিত প্রায় সব ডাকটিকিট রয়েছে তার সংগ্রহে, এমনকি ছাপার ভুল থাকা বিরল স্ট্যাম্পও আছে। আমি আবার ওই অ্যাডভাইজারি বোর্ডে আছি, ডাক বিভাগের ফিলাটেলি বিষয়ক অ্যাডভাইজারি বোর্ড। তো সেখানে আমাদের ডিজাইন দেখানো হয়, সাবজেক্ট অনেক সময় দেখায় না। তো এরকম কিন্তু মজার কিছু ভুল আছে। মজার ভুল বলতে, একটা স্ট্যাম্পে আপনার বাংলাদেশের নামই দেয়নি, কয়েকদিন পরে উইথড্র করছে, করে আবার ছাপাইছে। ডক্টর ইউনুস, যিনি এখন এসেছিলেন, উপদেষ্টা ছিলেন, ওনার স্ট্যাম্পে তো আরও মজার ভুল। উনি পুরস্কার পাইছেন হলো শান্তির জন্য, আর ওনার স্ট্যাম্পে ছবি দিল এই মেডিসিনের পদক। তা আমি ডাক বিভাগের ডিজিকে জানালাম যে এটা তো একটা বড় ভুল হয়ে গেছে, এটা স্ট্যাম্প তো শুধু দেশে না, এটা আন্তর্জাতিক, সব দেশে যাবে, তো এটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে যে ভুল। এরপরে ওইটাও উইথড্র হয়েছিল। ইংল্যান্ডে প্রকাশিত পৃথিবীর প্রথম ডাকটিকিটও রয়েছে তার সংগ্রহে। বাংলাদেশ নামে প্রথম 8টি ডাকটিকিট প্রকাশ হয় 1971 সালের 29 জুলাই। দিনটিকে ডাকটিকিট দিবস হিসাবে উদযাপনের উদ্যোগও নেন তিনি। আমি একটা কাজ করছিলাম আমার কমিটিতে প্রস্তাব দিয়ে, সেটা হলো যে বাংলাদেশের যাত্রা যেহেতু 29 জুলাই শুরু ডাকটিকিটের, তাহলে অনেক দিবসই তো উদযাপন হয়, তা একটা ডাকটিকিট দিবস কেন করা যায় না। বিমান মল্লিক যে বললাম, উনি আমাদের বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার, ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি তো প্রথমটা করছিলেন, তা আমরা তো ডাকটিকিট দিবসে প্রচলন করছি, এবং সেখানে যদি আপনি আরেকটা ডিজাইন করে দেন। ডাকটিকিট শুধু শখ নয়, একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে, এমন বিশ্বাস থেকেই নতুন প্রজন্মকে ফিলাটেলিতে আগ্রহী করতে চান এই সংগ্রাহক। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ইরানে স্থল অভিযান চালাতে আসলে কোনো ইসরায়েলি মার্কিন সেনাকে জীবিত ফিরতে দেয়া হবে না। দেশটির সামরিক বাহিনীর সদস্যদের এমন নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান। এদিকে ইরানের সেতু এবং পাওয়ার প্ল্যান্টে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর এই নিয়ে 91 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রেভলিউশনারি গার্ড IRGC। রাজধানী তেল আবিব ও ইলিয়াদ শহর লক্ষ্য করে চালানো হয় এই হামলা।
মিসাইলের গায়ে লাগানো হচ্ছে শত্রুর জন্য সতর্কতামূলক পোস্টার। এরপর ইসরায়েলি ভূখণ্ড আর মার্কিন বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। এর পাশাপাশি রকেট এবং ড্রোনও ছুটছে ইরানের সামরিক বাহিনী। এ অবস্থায় ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি, দেশটির ভূখণ্ডে মার্কিন ইসরায়েলি স্থলসেনা প্রবেশ করলে জীবিত ফিরতে দেওয়া হবে না কাউকেই। সেনা সদস্যদের আরো কঠোর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, এই দেশে যে যুদ্ধ চলছে তার অবসান আমরা ঘটাবো। ইরানের প্রতিটি শিশুদের নিরাপত্তার জন্য আমরা জীবন উৎসর্গ করব। এদিকে ইরানের পাওয়ার প্ল্যান্ট এবং সেতুর মতো স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমাদের সামরিক বাহিনী বিশ্বের সেরা বাহিনী। আমাদের পরবর্তী লক্ষ্য ইরানের বিভিন্ন সেতু, এরপর টার্গেট করা হবে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট। গেল কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন সেতু লক্ষ্য করে চলছে মার্কিন ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারাত সেতুতে হামলায় প্রাণ গেছে অন্তত ৮ ইরানির, আহত হয়েছেন শতাধিক। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এক মাস ধরে দুই বাহিনীর জোরালো হামলার পরও এখনও পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। অক্ষত রয়েছে অর্ধেকেরও বেশি মিসাইল লঞ্চার, এমনকি মজুতও রয়েছে যথেষ্ট। স্বয়ং মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেই উঠে এসেছে বিস্ফোরক এমন তথ্য। দাবি করা হচ্ছে এখনও হাজার হাজার ড্রোনে সুসজ্জিত তেহরানের সমর ভাণ্ডার। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সাম্প্রতিক এক মূল্যায়নের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। মার্কিন সামরিক বাহিনীর দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী এখন পর্যন্ত ইরানের প্রায় ১২,৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে বেশিরভাগই রয়েছে IRGCর সামরিক স্থাপনা, অস্ত্রাগার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা। ওয়াশিংটন বারবারই দাবি করে এসেছে তাদের হামলায় কার্যত ধ্বংস হয়ে গেছে ইরানের সামরিক সক্ষমতা। এমন দাবির সত্যতা কতটুকু? মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়ন বলছে গেল ৫ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক হামলার পরও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে, বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুত। গোয়েন্দা সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে CNN। গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে ইরানের বহু মিসাইল লঞ্চার রয়েছে যেগুলো ইসরায়েল মার্কিন বাহিনীর হামলায় পুরোপুরি ধ্বংস হয়নি। কিছুটা ক্ষতিগ্রস্ত এসব লঞ্চার মেরামতের পর আবারও ব্যবহার করা সম্ভব। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র হরমুজে হামলা চালালেও ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ মিসাইলের একটি বড় অংশও অক্ষত আছে, যা দিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে তেহরান। CNN-এর দাবি, এখনও পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর মতো যথেষ্ট ড্রোন সক্ষমতা রয়েছে IRGCর। মজুত রয়েছে হাজার হাজার ড্রোন, অটুট রয়েছে সক্ষমতার প্রায় 50%। বুধবারও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার দাবি করেন। অনিক রহমান, যমুনা নিউজ। ইরান যুদ্ধের মধ্যেই টালমাটাল মার্কিন প্রশাসন। সেনাপ্রধান সহ একসাথে 3 শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে পেন্টাগন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চাকরি হারানোর শঙ্কায় FBI ডিরেক্টর ক্যাশ প্যাটেল, আর্মি সেক্রেটারি ড্যানিয়েল রিস্কল ও শ্রমমন্ত্রী লরি শাভেজও। এর আগে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডেকেও সরিয়ে দেন ট্রাম্প। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার চাপের মুখে এসব সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প, নাকি ইরানে পরমাণু হামলার মতো কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট? জনসম্মুখে ইরানকে রীতিমতো ধ্বংস করে দেওয়ার দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সরকার কাঠামো ভেঙে দেওয়ার দাবি তার। তবে রণক্ষেত্রের বাস্তবতা বলছে, যৌথ বাহিনীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও এখনও লড়াই করে যাচ্ছে তেহরান। দিচ্ছে জোরালো জবাবও। বলা হচ্ছে, ইরানের অনড় অবস্থানের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় ঘরে বাইরে বেশ চাপেই আছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মধ্যেই নজিরবিহীন রদবদলে সাক্ষী মার্কিন সামরিক বাহিনী। চিফ অব আর্মি স্টাফ র্যান্ডি জর্জকে সরিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরও 2 জেনারেল, ডেভিড হোডনে ও উইলিয়াম গ্রিন জুনিয়রকেও। সাম্প্রতিক ইতিহাসে সামরিক নেতৃত্বে যুদ্ধকালীন সবচেয়ে বড় রদবদলের ঘটনা এটি। 3 জেনারেলকে বরখাস্তের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি পেন্টাগন। যখন ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, তখন এমন পদক্ষেপ হেগসেথের। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধরত একটি দেশের সামরিক বাহিনীতে রদবদল তৈরি করতে পারে অস্থিরতা, যার প্রভাব পড়তে পারে সরাসরি রণক্ষেত্রে।
বার্তা সংস্থা রয়টার্স সহ মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে জোর আলোচনা চলছে FBI ডিরেক্টর কাশ প্যাটেলের বরখাস্তের বিষয়েও। এছাড়াও দায়িত্ব হারাতে পারেন আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ড্রিসকল। প্রশ্ন উঠছে, তবে কি ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ায় চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন? হোয়াইট হাউসে যাওয়ার 16 মাস না হতেই সরকারের অন্যান্য পদেও নিজের দেয়া নিয়োগ বাতিল করছেন ট্রাম্প। বৃহস্পতিবার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। এছাড়া শ্রমমন্ত্রী লরি শাভেজকেও বরখাস্ত করা হতে পারে। কংগ্রেসকে উপেক্ষা করে যুদ্ধ সংঘাতে জড়ানো, কঠোর অভিবাসন নীতিসহ বেশ কিছু ইস্যুতেই এবার বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কি সেই চাপ সামলাতে গিয়ে ট্রাম্পের ব্যর্থতার বলি হচ্ছে তার প্রশাসনের কর্মকর্তারা? শুরু হয়েছে জল্পনা। এমনকি ইরানে পরমাণু হামলার মতো কঠোর সিদ্ধান্ত নিতেই এমন রদবদল করছেন কিনা মার্কিন প্রেসিডেন্ট, এ ধরনের ইঙ্গিত দিচ্ছেন অনেক বিশ্লেষক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সাব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালের মহরণে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও নিজের শিষ্যদের প্রতি পূর্ণ আস্থা রাখছেন হেড কোচ মার্ক কক্স। আর দল হিসেবে মাঠে নেমে নতুন মাইলফলক গড়ার প্রত্যয় অধিনায়ক মিঠু চৌধুরীর। এর আগেও বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয়েছে লাল সবুজদের। তবে এবার দল হিসেবে খেলে মাইলফলক তৈরি করতে মরিয়া কক্স শিষ্যরা। সেই সাথে সুলিভান ব্রাদার্সের অন্তর্ভুক্তি ও গ্যালারি ভর্তি সমর্থনে শিরোপায় চোখ বাংলাদেশের। এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।